দর্শক শুভ সকাল। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। পুরো খবরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের আলাদা তালিকা করে নির্বাচনে তাদের জন্য আলাদা বুথ রাখার ব্যবস্থার কথা বলেন প্রধান উপদেষ্টা। এইচএমএল এর রিপোর্ট জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। রাত 8টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন তিনি। স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে। পরবর্তীতে আমরা আরো জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার। প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। নির্বাচনে 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানিয়ে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান শফিকুল আলম। 8 লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন। উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছেন, যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে। প্রেস সচিব জানান, 47,000 ভোট কেন্দ্রের মধ্যে 16,000 ঝুঁকি ভোট কেন্দ্রের যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। তাছাড়া ভোটারদের যেন কেন্দ্রে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা রাখার নির্দেশনার কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। অনেক ভোটার আছেন যারা নতুন ভোটার, এর আগে কখনো ভোট দেননি, তারা কিভাবে ভোট দিবেন এটা যাতে তারা আগে থেকেই জানতে পারেন, ভোটারদের প্রশিক্ষণের বিষয়টাও আজকে আলোচিত হয়েছে। আরেকটা বিষয় আলোচিত হয়েছে আজকে, যে গত 3টা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টাও যাতে খতিয়ে দেখা হয়। নির্বাচনের সময় কেন্দ্র ও আশেপাশে সিসি ক্যামেরা বসানো এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা সচল রাখার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ দুপুর 2টায় সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে ফলাফল। এছাড়াও মোবাইল ফোনে 16222 নম্বরে SMS এর মাধ্যমে ফলাফল দেখার সুযোগ রয়েছে। ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য প্রতিবারের মতো এবারও ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ রয়েছে। খাতা পুনঃনিরীক্ষণের জন্য SMS এর মাধ্যমে 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। 2 মাসের কম সময়ের মধ্যে এবারের ফলাফল প্রকাশ হচ্ছে। ফলাফল হস্তান্তরে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কুমিল্লা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আজকের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের খবর নিশ্চিত করেছে। আর কুমিল্লা বোর্ডের পরীক্ষা স্থগিতের খবর নিশ্চিত করেছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন। জানিয়েছেন, অতি ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবারের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। জুলাই গণহত্যায় শেখ হাসিনার পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের দায় থাকলে এরও বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণ চায় বলে বিএনপি দ্রুত নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে বিরোধ নেই, তাই যারা নির্বাচন পেছাতে চায় তাদের আবারও ভেবে দেখা উচিত। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন।
আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসকে দেখতে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন তিনি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, সংস্কার আর নির্বাচন সাংঘর্ষিক নয়। যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তাদের আরো ভেবে দেখা উচিত। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি। প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই চলবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান ঘিরে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ দলীয়ভাবে অপরাধ করলে দলেরও বিচার হওয়া উচিত। দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। সুতরাং তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। গণতন্ত্র ফেরাতেই লড়াই চলছে জানিয়ে মহাসচিব বলেন, জনগণ নির্বাচন চায় বলেই বিএনপি এ দাবি তুলেছে। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে চুয়াডাঙ্গায় দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় ভারতের কঠোর সমালোচনা করেন নাহিদ। দখলদার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এনসিপির লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিন ঝিনাইদহে পথসভা করে এনসিপি। প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার নবম দিনের কর্মসূচিতে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা ঘটে। আলমডাঙ্গা উপজেলায় পদযাত্রা পৌঁছালে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে আশেপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় সড়কের পাশে এসে দাঁড়ায়। এ সময় হাত মেলানোর জন্য তারা এগিয়ে এলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শিক্ষার্থীদের ক্লাস ফেলে অনুষ্ঠানে আসা ঠিক হয়নি, তবে তাদের এই ভালোবাসাতে মুগ্ধও হন তিনি। পরে পথসভায় সার্জিস বলেন, এক বছরেও স্বপ্নের বাংলাদেশ হয়নি, তাই গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। আমাদের যে শহীদ ভাইরা, যে আহত যোদ্ধারা লড়াই করেছে, তাদের ওই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার পূর্ব পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাই দায়ী। দখলদার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এনসিপির লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গণঅভ্যুত্থানের পরে আমরা একটা বৈষম্যহীন, একটা সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আমরা দেখছি নানা ধরনের রাজনৈতিক অন্তর্গতনে বহু মানুষ মারা যাচ্ছে। চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্ব পুরো বাংলাদেশকে ছেয়ে গিয়েছে। নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখতে চাই না। আপনাদের এলাকার দুর্নীতি, চাঁদাবাজ, দখলদারিত্ব নিয়ে কথা বলুন। সেই প্রতিবাদের জোয়ার বাংলাদেশে তৈরি হয়েছে, সেই জোয়ার বন্ধ করবেন না। সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সমাবেশ করে এনসিপি। এ সময় নাহিদ ইসলাম বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ খুনি ও মানবতা বিরোধী বাহিনীতে পরিণত হয়েছে। গত 25 বছরে 1200-এর অধিক মানুষকে সীমান্তে হত্যা করা হয়েছে এবং এই সীমান্তে হত্যা করেছে এই বিএসএফ, যেটি আর সীমান্ত রক্ষা বাহিনী না, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। এই বিএসএফ বাহিনী একটি মানবাধিকার বিরোধী সংগঠন। ফলে যদি সীমান্ত হত্যা না থামানো হয়, এই বিএসএফ বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। বাংলাদেশ নিয়ে ভারত ও লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, যারা হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা সেভ হাউস অফ টেররিস্ট। হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে, এই মধ্য এশিয়ায় যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, ভারত হচ্ছে আমাদের শঙ্কার জায়গা। ভারত ইতিমধ্যে
সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনের প্রতীক হিসেবে জাতীয় প্রতীক শাপলাকে ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ গণমাধ্যমকে কথা জানান, নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করেছে। আর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নিবন্ধনের সময় আবেদন করেছে। নির্বাচন কমিশন এনসিপি জাতীয় প্রতীক শাপলা চাওয়ার পর থেকে এই নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। অবশেষে শাপলাকে প্রতীক হিসেবে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এসসি। নারী জুলাইয়ের কাণ্ডারি, রাজপথে বাধা দেওয়ার হয়ে দাঁড়িয়েছিলেন তারা। ঝড়ের মতো এসে স্বৈরাচারের মসনদ ভেঙে দিয়ে আবারও হারিয়ে গেলেন তারা। দৃঢ় ও দীপ্ত পদচারণা আর গগন বিদারী স্লোগানে রাজপথ মুখর করে তুলেছিলেন। কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে নেই তাদের অংশগ্রহণ। কেন তারা দৃশ্যের আড়ালে, সে কথাই জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 2024-এর জুলাই আন্দোলনের শুরু থেকেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন নারী শিক্ষার্থীরা। সিংহীর গর্জনে কেঁপে উঠত রাজপথ। ভার্সিটির মেয়েরা নেমে আসে না, তখন পুরো বাংলাদেশের মেসেজটা গিয়েছে যে এখন সূচনা করা যেতে পারে। কখনো মনে হয়নি যে এই মানুষের মিছিল করতে পারে। তাদেরকেও আমরা মাঠে দেখেছি, এতটা স্বতঃস্ফূর্ত এবং এতটা উজ্জীবিত অংশগ্রহণ ছিল তাদের। নির্ভীক তরুণীরা ছাত্রলীগের হামলার সম্মুখীন হতেও পিছপা হননি। অসীম সাহস নিয়ে রক্তাক্ত হয়েও বারবার ফিরেছেন রাজপথে। 15 জুলাই দেখেছি যে মেয়েদের জামায় রক্ত লেগে আছে, মানে ওটা শুধু নিজেদের রক্ত এরকম না, অন্য কাউকে মেরেছে ওই রক্ত লেগে আছে। তখন আন্দোলনে মনে হচ্ছিল যে হয়তো রক্ত দেখার পরপরই মনে হয়েছে যে হয়তো জানটা দিয়ে দেই। পুলিশের দমন পীড়নের বিপরীতে একাই দাঁড়িয়ে গেছেন প্রিজন ভ্যানের সামনে। জুলাইয়ের সাহসী কন্যারাই শক্তি সাহস জুগিয়েছে হাজারো ছাত্র জনতাকে। মেয়েদের মধ্যে ওই ভয়টা ছিল না, হামলা হলে হবে, আমরা ওটা ফেস করব। মেয়েরা যখন সাহস দেখিয়েছে যে ছাত্রলীগকে পিটায় বের করে দিচ্ছে হল থেকে, ওই সাহসটা যখন মেয়েরা দেখিয়েছে তারপরে এটা শুরু হয়েছে। ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতেও তাদের সোচ্চার কণ্ঠে শোনা যায়, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। 5 আগস্ট স্বৈরাচার পতনের পর কালের গর্ভে হারিয়ে যাচ্ছে তাদের অবদান। সাইবার বুলিং, রাজনৈতিক চাপ ও সামাজিক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। নারীদের স্টেকটা যে আছে এই আন্দোলনে, এইটা সবাই ভুলে যাচ্ছে এবং এইটা মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা এখন পর্যন্ত কথা বলছি। 1 বছর পর আন্দোলন সংগ্রামের অগ্রসেনানীদের কণ্ঠে কেবলই আক্ষেপের সুর। যেই মেয়েরা মাঠ দখল করে রাখছে স্বৈরাচারকে নামানোর জন্য, এত বড় মুক্তিযুদ্ধের পর এত বড় রাজনৈতিক মুভমেন্ট বাংলাদেশে হয় নাই, সেই মুভমেন্টের যে যারা লিড দিয়েছে তাদেরকে যখন বলা হয় যে অ্যাপলিটিক্যাল, তখন এর থেকে বড় তামাশা আর কোনো কিছু হয় না। তবে দেশ ও জাতির প্রয়োজনে আবার মাঠে নামতে হলে কোনো কুণ্ঠাবোধ করবেন না বলেও জানান তারা। নারীর সংগ্রাম শুধু কয়েকজনের না, আমরা চাই যে সংখ্যাগরিষ্ঠ নারীরা যারা এই আন্দোলনে ছিল তারাও কথা বলুক। নারীর অবমূল্যায়ন ঠেকাতে প্রয়োজন সামাজিক সচেতনতা। শুধু মিছিল সংগ্রামে ঢাল হিসেবে ব্যবহার করলে সার্বিকভাবে রাজনৈতিক পরিমণ্ডলে কমে যাবে নারীর উপস্থিতি। সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এটা প্রতিষ্ঠা করতে একটা সামাজিক আন্দোলনের দরকার। আসলে সামাজিক আন্দোলন ছাড়া এটা সম্ভব না। রাজনৈতিক পট পরিবর্তনে এগুলো হবে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে স্বৈর শাসকের বিরুদ্ধে ছাত্র জনতা সোচ্চার হয়েছিল সর্বস্ব উজাড় করে। এই আন্দোলনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছিলেন নেত্রকোনার 17 জন তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বছর পেরোতে চললেও শহীদ পরিবারগুলোর আহাজারে আজও থামেনি। দ্রুত হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি শহীদ পরিবারের। জিয়াউর রহমানের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মুজাফরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আসন আলীর ছেলে আলী হোসেন পরিবারের অভাব ঘোচাতে বৃদ্ধ মা ও অসুস্থ ভাইয়ের কাছে 3 শিশু কন্যাকে রেখে স্ত্রীকে নিয়ে বছর 3 আগে ঢাকার উত্তরা আজমপুর এলাকায় পাড়ি জমান। সেখানে একটি ভাড়া বাসায় থেকে ফুটপাতে বসে পান সিগারেট বিক্রি করতেন তিনি। তার স্ত্রী কাজ করতেন মানুষের বাসায়।
2024 সালের 18 জুলাই উত্তরায় তখন ছাত্র জনতার আন্দোলন চলছিল। তাতে যোগ দেন আলী হোসেনও। হঠাৎ পুলিশের গুলিতে তার পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। স্ত্রী খায়রুন্নেসা সেখানকার একটি হাসপাতালে স্বামীর মরদেহ খুঁজে পান। পরে মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। 6 বছরের শিশু কন্যা শহীদ বাবাকে আজও কবরের পাশে যেয়ে ডাকে। সঠিক বিচার চাই, সঠিক বিচার করে যে সহারে আর কি কইম, হুতরাইতো না বেটা, লাহিটা দিল হুতাইতো না, জিহুদের আর বাপ পাইতো না। আমার বাইরের খেম আছে, হ্যাঁ, যাতে সঠিক বিচার হয়, যাতে সঠিক বিচার সরকার যাতে করে, সরকারের কাছে এতটুকু আমাদের অনুরোধ। সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রমজান মিয়া 5 বছর আগে পরিবারের অভাব ঘোচাতে ঢাকায় আকিজ গ্রুপে শ্রমিকের কাজ নেন। 2024 সালের 19 জুলাই ঢাকার রামপুরায় ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণ করেন তিনি। হঠাৎ পুলিশের গুলি এসে তার গলা ও বুকে বিদ্ধ হয়। তাকে নিয়ে একের পর এক হাসপাতালে দৌড়ান সহযোদ্ধারা, কিন্তু কোথাও মেলেনি চিকিৎসা। এক পর্যায়ে সহযোদ্ধার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে গ্রামের বাড়িতে এনে তার মরদেহ দাফন করা হয়। আজও থামেনি রমজানের বাবা মায়ের আহাজারি। আমার কলিজার টুকরা সন্তান যে হত্যা করে মারা আমার কবর বাসিন্দা করেছে আমার সন্তান, আমি এই হত্যাকারের বিচার চাই, কঠিন বিচার চাই আমি সরকারের কাছে। ডিসি সাহেবের সাথে আমি এই খবর নিতেছে, খবর নিলেও আমি ডিসি সাহেবের বলছি যে আমার হত্যাকারের বিচার চাই আমি। শহীদ পরিবারগুলোকে বিভিন্ন সহায়তার পাশাপাশি শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা এই 17টি শহীদ পরিবারের মধ্যে 4টি আমরা বাড়ি করে দিয়েছি। যাদের ভূমি নেই তাদের আমরা এই মুহূর্তে ঘরবাড়ি করে দিলাম। আর সরকারের যে সাহায্য সহযোগিতা আছে সেটি তারা পাবে, অব্যাহত থাকবে। শহীদ পরিবারের বিচারের দাবি জানাচ্ছেন, সেগুলো তো সরকার দায়িত্ব নিয়েছে এবং কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। শহীদ পরিবারগুলোর দাবি সহানুভূতি স্থায়ী হোক রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে এবং হত্যাকারীদের শাস্তির দাবিও জানান তারা। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী ও কক্সবাজারে লাখো মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। সহকর্মীদের তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। বরিশালে 24 ঘন্টায় 160 কিলোমিটার বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন সড়কে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। নদী বন্দরে 1 নম্বর সতর্কতা জারি থাকলেও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এই 10 বছরে বরিশালে এই রাস্তাঘাটের ব্যাপারে বা এই যে পানি নিষ্কাশনের ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নিয়েছে এই ব্যাপারটা আমরা এখনো দেখি নাই। হাতেমালি কলেজ ওই রাস্তায় পাশ বেশি পানি আর কি, আরো উঠতে যায় পানি। তারপরে বগুড়া রোডে পানি, আরো অন্য জায়গায় পানি আছে, এই যে সদরে পানি আছে। নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি। গত 24 ঘন্টায় 208 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টি আরো 4 থেকে 5 দিন স্থায়ী হতে পারে। কক্সবাজার জেলার রামু উপজেলায় বাঘখালী নদীর মোহনায় 8টি স্থানে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। অনেকের ঘরবাড়ি ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হচ্ছেন। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও নদী ভাঙ্গন মিলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষেরা সরকারি সহায়তার পাশাপাশি দ্রুত কার্যকরী ব্যবস্থা দেখতে চাচ্ছেন। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীতে কয়েকদিন ধরেই থেমে থেমে হচ্ছে টানা বৃষ্টি। মাস জুড়ে এ ধারা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সড়কে জলাবদ্ধতা ও যানবাহন সংকটে এই দুর্ভোগে পড়েন সব শ্রেণী পেশার মানুষ। ফাহিম ইউসুফের রিপোর্ট। রাজধানীতে টানা বৃষ্টি জনজীবনে ফেলেছে বড় ধরনের প্রভাব। চলতি জুলাই মাস জুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, রাস্তায় দেখা মেলে যানজটের। টানা বৃষ্টিতে দুর্ভোগে স্কুলগামী শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষ। রাস্তায় বাসের সংকট ও অতিরিক্ত যাত্রী চাপের কারণে বিপাকে পড়েন নগরবাসী। উপযুক্ত যাত্রী ছাউনি নেই, আমাদের হয় কোনো দোকানের সামনে দাঁড়াইতে হচ্ছে কিংবা রাস্তার ফুটপাতে দাঁড়াইতে হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাওয়া লাগতেছে। বৃষ্টিতে ভিজলে তো ভাই পানিবাহিত রোগ, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি আছেই। রাস্তাঘাটে পানি জমে থাকে, কোনো পরিবর্তন নেই। যাত্রী কম আছে এখন।
আর বেশিরভাগ যাচ্ছে অটো যাচ্ছে, পার রিক্সা তো কম ওঠে। রিক্সাওয়ালারা অতিরিক্ত আমাদের যেতে হবে, যার জন্য অতিরিক্ত বসে থাকে। আবহাওয়া অধিদপ্তর জানায় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী এক সপ্তাহ পর্যন্ত ঢাকা সহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টার সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা দেখেছি 399 মিলিমিটার ফেনীতে এবং ঢাকায় 77 মিলিমিটার। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। গোটা মাসেই হয়তো বা কম বেশি বৃষ্টিপাত হবে, তবে সেটা হচ্ছে যে কখনো একটু বাড়বে, কখনো হয়তো বা কমে যাবে। এছাড়া উপকূলীয় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগমকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন জনতা। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের কার হাউস থেকে তাকে আটক করে জনতা। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও উত্তরা পূর্ব থানায় একাধিক হত্যা মামলা রয়েছে বলে দাবি করেন তারা। খবর পেয়ে তাকে রমনা মডেল থানায় নিয়ে আসে পুলিশ। তার বিরুদ্ধে থাকা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রমনা জোনের ডিসি মাসুদ আলম। আনোয়ারা বেগম নামে, যে তার মনে হয় কার হাউস নামে একটা প্রতিষ্ঠান আছে, ওখান থেকে এই যে মিছিল হচ্ছিল বা লোকজন বলতেছিল যে আওয়ামী লীগের দোসর অমুক তমুক এই সেগুলো, একটা মব হওয়ার আগেই আমরা যখন খবর পাই তখন আমরা একটা টিম পাঠায় নিয়ে আসছি। আসলে যাচাই বাছাই করতেছি যে তার বিরুদ্ধে যে অ্যালিগেশনসগুলো আছে সেগুলোর কতটুকু সত্যতা আছে। আবারও ককটেল বিস্ফোরণ ঘটেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বুধবার রাত 11টার দিকে রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ের সামনে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন। ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম। জানান সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। এর আগে দুবার একই জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। আমরা কিন্তু সিসি ক্যামেরা লাগাইছি, যে এখানে যেন সার্বক্ষণিক আমরা সিসি ক্যামেরা দিয়ে যেন অবজার্ভ করতে পারি বা এটা কিভাবে কি হলো এটা আমরা সিসি ক্যামেরা পাবো, এটা আমরা দেখতেছি। ঘটনাটা ছিল প্রায় 11টার কাছাকাছি সময় কিছু একটা হবে, তো এটা নিয়ে আমরা কাজ করতেছি। খুব বেশি না, একটা গ্রুপই করতেছে, তো এইটা আমরা ধরতে হয়তো আমরা কাজ করতেছি এটা নিয়ে, তো এটা হয়তো আমরা ধরে ফেলবো ইনশাল্লাহ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হচ্ছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ওয়াশিংটনে হবে এই আলোচনা। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে বাংলাদেশি পণ্যে 35% বর্ধিত শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজার হারাতে পারে দেশের অনেক গার্মেন্টস ব্যবসায়ী। তাই সরকারকে এখনই দর কষাকষির সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। লুৎফর কবিরের রিপোর্ট। ঘুরছে বাংলাদেশের পোশাক তৈরি শিল্পের চাকা। পুরোদমে ব্যস্ত গার্মেন্টস শ্রমিকরা। দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের 35% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় কারখানার চাকা কতদিন ঘুরবে এমন প্রশ্ন ব্যবসায়ীদের। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের একক বড় বাজার যুক্তরাষ্ট্র। দেশে রাজনৈতিক টালমাটালে এমনিতেই অস্থিরতায় পোশাক শিল্প, তার উপর চোখ রাঙাচ্ছে মার্কিন শুল্ক। এসব নিয়ে অস্বস্তিতে ব্যবসায়ীরা। মার্কিন অতিরিক্ত শুল্ক আমাদের জন্য বড় দুঃসংবাদ। এখন পুনর্বিবেচনার সুযোগ রেখেছে ট্রাম্প। দুঃখজনক হলেও সত্যি, গত 3 মাসেও বিষয়টি সমাধান করতে পারিনি আমরা। সেই ক্ষেত্রে আগামী 3 সপ্তাহে আশা দেখছি না। যেসব প্রতিষ্ঠান মার্কিন অর্ডার নিয়ে কাজ করছে এবং পাইপলাইনে আছে তাদের জন্য কঠিন সময়। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে $869 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা দেশের মোট রপ্তানি আয়ের 18% বেশি। এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রপ্তানি বাংলাদেশি পণ্যের 87% বেশি তৈরি পোশাক। সুতরাং ট্রাম্প প্রশাসনের শুল্ক কার্যকর হলে বড় ধাক্কাটা পড়বে পোশাক খাতেই। বাংলাদেশের পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র। বাজার ধরে রাখতে সময়, শ্রম, ঘাম, কারখানা উন্নয়ন ও বিনিয়োগ করতে হয়েছে আমাদের। বর্তমান বাস্তবতায় কিছু ব্যবসা হারাবো হয়তো। যেভাবে এগোনো উচিত ছিল তা সম্ভব হবে না।
বাংলাদেশ সহ 14 দেশে পণ্য শুল্ক হার নির্ধারণ করে একযোগে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে নাম নেই প্রতিযোগী দেশ চীন, ভিয়েতনাম, ভারত ও পাকিস্তানের, যা বাংলাদেশের পোশাক শিল্পে এক অশনি সংকেত। যেসব কারখানা যুক্তরাষ্ট্রে 50% বা তার চেয়ে বেশি রপ্তানি করে, শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে এসব কারখানা। এমন সময় শীঘ্রই বিকল্প বাজার ধরা সম্ভব নয় বলছেন এ ব্যবসায়ী। আমরা অনেক পুরনো ব্যবসায়ী। 1977 সালে ব্যবসাটা শুরু করেন আমার বাবা। নতুন করে শুল্ক আরোপ হলে আমরা মারা যাব। শেষ পর্যন্ত কফিনে আমাকেই পেরেক ঠুকতে হবে। আসন্ন সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে গঠনমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। বুধবার থেকে আগের 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে 406 জন। এদিকে নতুন করে 7 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট 658 জনের করোনা শনাক্ত হয়েছে এবং 25 জনের মৃত্যু হয়েছে। কোভিড-19 সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলতে এবং বয়স্ক অসুস্থদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাড়তি কোনো পরিশ্রম, সার, কীটনাশক ও যত্ন ছাড়াই লটকন চাষ করে স্বাবলম্বী হচ্ছেন পঞ্চগড়ের প্রান্তিক চাষিরা। মৌসুমের শুরুতেই বাজার চাহিদা ও দাম ভালো পায় খুশি তারা। জেলা কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় 43 হেক্টর জমিতে লটকন চাষ করা হয়েছে। লাভ বেশি হয়, দিন দিন বাড়ছে চাষের পরিধি। রাশিদুজ্জামান বাবুর পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত শুধু ফল আর ফল। প্রকৃতি তার নিপুণ হাতে থরে থরে সাজিয়ে রেখেছে। বাঙালির কাছে মধুমাসে অন্যান্য মৌসুমী ফলের সঙ্গে উঠতে শুরু করেছে টক মিষ্টি স্বাদযুক্ত কাঁচা পাকা লটকন। এমন চিত্র দেখা গেছে পঞ্চগড়ের বিভিন্ন বাগানে। লটকন চাষিরা বলছেন, বাড়তি তেমন কোনো পরিশ্রম না থাকায় উৎপাদিত লটকনের প্রায় পুরোটাই লাভ। পঞ্চগড়ের বাজারে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। এবার একটু ফলন কম, তবে ওই দাম অনেক বেশি। অতিরিক্ত আমাদের কোনো খরচ নেই, তাতে আমরা বেশি লাভ। ফলগুলো আমরা শুধু বিক্রি করি 1.5 থেকে 2 লাখ। এবার জেলায় লটকনের ফলন বেশ ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় লটকন সরবরাহ করছেন ব্যবসায়ীরা। শুরুতে দাম এটার বেশি ছিল, উৎপাদনের চাহিদা বৃদ্ধির সাথে সাথে এর দামও একটু কমতে শুরু করেছে। বর্তমানে লটকন, ভালো লটকন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। লটকনের বাজার চাহিদা ও দাম ভালো পাওয়ায় প্রতি বছরই বাড়ছে লটকন চাষের পরিধি। চলতি মৌসুমে জেলায় 43 হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 416 টন। এই লটকন চাষে চাষিরা আগ্রহ হচ্ছে, কারণ তারা বেশি দামে এই লটকন দেশের শেষ সময় বিক্রি করতে পারতেছে। আমাদের যে জেলার উৎপাদন 416 মেট্রিক টন টোটাল। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বাগান বা বাড়ির আশপাশের পরিত্যক্ত জমিতে পরিকল্পিতভাবে লটকন চাষ করলে একদিকে যেমন মিটবে পুষ্টি চাহিদা, তেমনি আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশে 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিচার রোম সনদের 14 অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিবেচনা করা উচিত। বুধবার এক বিবৃতিতে এমন আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এ বিবৃতি দেয় সংস্থাটি। নীরব দাসের রিপোর্ট। জুলাই আগস্টে শেখ হাসিনার নির্দেশেই আগ্নেয়াস্ত্র হাতে বিক্ষোভরত ছাত্র জনতার উপর চড়াও হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফাঁস হওয়া একটি অডিও বিশ্লেষণ করে সত্যতা খুঁজে পেয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসিআই। বিষয়টি আমলে নিয়ে আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটির সাউথ এশিয়া ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়, বাংলাদেশে 2024 সালে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিচার রোম সনদের 14 অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে পাঠানোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিবেচনা করা উচিত। জুলাই থেকে আগস্ট পর্যন্ত সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত নিশ্চিতের তাগিদ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে অন্তর্বর্তী সরকারকে সহিংসতার সঙ্গে সরাসরি জড়িত ও নির্দেশদাতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানসম্পন্ন এবং মৃত্যুদণ্ডবিহীন বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার জোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাতে সেতু ধসে মারা গেছে অন্তত 10 জন। বুধবার এই দুর্ঘটনায় আহত আরও 9 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভদোদরায় নির্মিত 43 বছর পুরনো সেতুটি মূলত দুটি জেলাকে সংযুক্ত করেছে। সকালেই বেশ কয়েকটি যানবাহন সহ মহাসাগর নদীতে ধসে পড়ে 2.5 কিলোমিটার দীর্ঘ সেতুটি। রয়টার্সের ভিডিওতে দেখা যায় ঝুলে আছে একটি জ্বালা নির্বাহী ট্রাক। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা কালেক্টর অনিল ধামেলিয়া। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দেখছেন সংবাদ সকাল। এবার জানাবো খেলার খবর। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর এবার টি-20তে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে গড়াবে টাইগারদের 3 ম্যাচের টি-20 সিরিজ। শান্ত, নাহিদ, রানা সৌম্যদের বাদ দিয়ে লম্বা সময় পর দলে ফিরেছেন সাইফুদ্দিন ও মোহাম্মদ নাইম শেখ। এছাড়াও তাসকিনের সাথে চোট কাটিয়ে মাঠে দেখা যাবে শরীফুল ইসলামকেও। ক্যান্ডির পাল্লা কেলাতে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে এই ম্যাচ। জুবাইনুরের ম্যাচ প্রিভিউতে জানুন বিস্তারিত। টানা সিরিজ হার আর সমালোচনার চাপ মাথায় নিয়ে এবার নতুন ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। 2 টেস্ট আর 3 ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে হাতছাড়া হবার পর এবার মিশন টি-20 সিরিজ। ওয়ানডের দুঃস্বপ্ন পেছনে ফেলে এবার লক্ষ্য সংক্ষিপ্ত ফরম্যাটে জবাব দেওয়া। আগেই ঘোষণা করা হয়েছে স্কোয়াড। দীর্ঘদিন পর টি-20 দলে ফিরছেন ওপেনার মোহাম্মদ নাইম ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে ব্যর্থতার দায়ে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। তাকে ছাড়াও ছিটকে গেছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। নতুনভাবে সাজানো এই দলকে নেতৃত্ব দিবেন নয়া অধিনায়ক লিটন দাস। দলের ব্যাটিং ইউনিটে লিটনের সঙ্গে থাকবেন তরুণ ওপেনার তানজিদ হাসান ও পারভেজ ইমন। মিডল অর্ডারে আছেন তৌহিদ হৃদয়, আর ফিনিশিং এর দায়িত্বে থাকবেন শামীম হোসেন ও জাকের আলীরা। এদিকে দলে অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ ও মাহিদি হাসান। অন্যদিকে বোলিং ইউনিটের পেস আক্রমণে নেতৃত্ব দিবেন মোস্তাফিজ ও তাসকিন। তাদের সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব আর ইনজুরি কাটিয়ে দলে ফেরা শরীফুলও। আর স্পিন আক্রমণে থাকছেন রিশাদ হোসেন। ওয়ানডে ও টেস্ট সিরিজ হারলেও টি-20তে নব উদ্যমে ফিরতে চায় বাংলাদেশ। নতুন মুখ, পুরনো তারকার প্রত্যাবর্তন আর তরুণদের সাহসী ক্রিকেট, সব মিলিয়ে শুরুটা হতে পারে এক নতুন গল্পের। জুবাইনুর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখবার আমন্ত্রণ রইল। সাথে থাকবার জন্য ধন্যবাদ।